প্রেক্ষাপট পরিবর্তন হলে অনেকেই আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়, কিন্তু আমরা ওই কালচারটার বিরুদ্ধে এবং এর পরিবর্তন চাই। তো যেই কারণে হচ্ছে আমরা একটু অন্যদের থেকে একটু ভিন্নভাবে আমরা চেষ্টা করছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা নতুনত্ব মানুষের সামনে উপস্থাপন করা। ঠিক আছে, আপনাদের যারা আমাদের সঙ্গী ছিলেন গণমাধ্যমের কর্মীরা, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আজকে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ৩৬ জুলাইকে স্মরণ করে মূলত আজকে আমাদের দলের পক্ষ থেকে ৩৬ জন প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে ৩০০ তালিকায় ঘোষণা করা হবে এবং একেবারে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এই সমস্ত তালিকা এবং প্রার্থী রদবদল হওয়ার যথেষ্ট সুযোগ এবং সম্ভাবনা আছে। আমরা মনে করি যে এই জুলাইয়ের যে ঐতিহাসিক পরিবর্তন, এই পরিবর্তনের আকাঙ্ক্ষায় যদি আমরা আগামীর বাংলাদেশকে বিনির্মাণ করতে না পারি তাহলে আসলে জুলাই ব্যর্থ হবে। আর জুলাই ব্যর্থ হলে সামনে আবার আরো জুলাই ঘটবে। তো আমরা চাই না যে বারবার মানুষ জীবন দানের জন্য, রক্তদানের জন্য রাজপথে নামবে এবং মানুষ বারবার নির্যাতিত নিষ্পেষিত হবে। যেই কারণে আমরা বারবার দেশের জনগণ এবং রাজনৈতিক দলকে পরিষ্কারভাবেই স্মরণ করি যে বারবার বলছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন না হলে আমাদের এই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে। এই দুর্নীতি লুটপাটের রাজনীতির অবসান না হলে আমাদের স্বপ্ন ব্যর্থ হবে। কারণ আমরা একটা সুশাসন, জবাবদিহিতামূলক সরকার, ক্ষমতার ভারসাম্যের জন্য আমরা অনেকদিন ধরে কথা বলে আসছি। যেই কারণে আমরা বলছিলাম যে এই যে আমরা একটা গোটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের আমরা সুযোগ পেয়েছি, আমরা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। বিশেষ করে শাসনতন্ত্রের মূল জায়গায় আমরা সংস্কার চাই। সেক্ষেত্রে আপনারা জানেন ইতিমধ্যেই আনুপাতিক হারে নির্বাচনের বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে বেশ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিধান এবং আলোচনা আছে। অন্তত যেন উচ্চ কক্ষে আমরা এই প্রপোর্শনের সিস্টেম বা পিয়ার পদ্ধতি চালু করতে পারি। বলেন আপনারা কি হয়েছে? কিছুই হয় নাই, বরঞ্চ পুলিশ আগের মতোই কিন্তু আসামি জামিনে, গ্রেপ্তারে, ব্যবসা বাণিজ্য, মামলা বাণিজ্য করছে। পুলিশের সাথে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও যুক্ত হয়েছে। জুলাইয়ের স্পিরিটকে আমরা ধারণ করি। জুলাই আমাদের আবেগের জায়গা, জুলাই আমাদের অস্তিত্বের জায়গা। কিন্তু এই জুলাইকে নিয়েও কিভাবে ব্যবসা করা হচ্ছে দেখেছেন না? জুলাই যোদ্ধা অনেকে ভুয়া তালিকায় নাম উঠিয়েছে। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তার স্বজন জানে না, পরিবার জানে না, তাদের নামে মামলা হয়েছে এবং মামলাগুলো একবারে পাইকারি দরে আসামি করা হয়েছে। যদি এটা আমরা প্রতিবাদ জানিয়েছিলাম বা আমরা বারবার বলেছিলাম যে এইভাবে ঢালাও ভাবে যেন মামলা আপনার বাণিজ্য ফলে মানুষকে হয়রানি করা না হয়। সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটা নির্দেশনা ছিল, বিশেষ করে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি। এটা ভালো দিক যে তারাও বলছেন যে এই মামলার গ্রেপ্তারের ক্ষেত্রে একটু যাচাই বাছাই ন্যূনতম যে করে। কিন্তু এটা করতে গিয়ে আবার প্রকৃত যারা কালপ্রিট, যারা অপরাধী, তাদেরকে আবার পয়সার বিনিময়ে যেন তারা পার পেয়ে না যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি এই জুলাই গণ অভ্যুত্থানের এই গত 16 বছরের ফ্যাসিবাদের সহযোগী ছিল। এই জুলাইয়ের বিপ্লবের তারা এমন ভাবসাব নিচ্ছে, এমন ভাবে সারা দেশে সাংগঠনিক কার্যক্রম করছে, তাদের অফিস প্রশাসন পাহারা দিচ্ছে, মনে হয় তারা জুলাইয়ের অভ্যুত্থানের অংশীদার ছিল। মনে হয় যে তারা আপনার এটার নায়ক ছিল। যে জাতীয় পার্টি আপনারা জানেন, সেই জাতীয় পার্টির কোন নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না, বরঞ্চ তারা প্রেস ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, রংপুর, ঢাকা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে। এমনকি যেই এস আলমের লুটপাটের অভিযোগে তাদের অনেকগুলো অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে, অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই এস আলমের বিল্ডিং এ কিন্তু জাতীয় পার্টি অফিস করে। এই যে কাকরাইলের যে অফিস, এটা কিন্তু জাতীয় পার্টির অফিস না। আপনারা কি জানেন কিনা জানেন, এটা এই এস আলমের অফিস। কাজে এটা তো সরকার আপনার ক্রোক করতে পারে। সেখানে জাতীয় পার্টির সেখানে কার্যক্রম করার সরকার প্রশাসন দিয়ে, আর্মি দিয়ে, পুলিশ দিয়ে সেটা পাহারা দেওয়ায় জাতীয় পার্টির নেতারা মিডিয়ায় কথা বলে এখনো টকশো করে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো এখন এই অভ্যুত্থানের অনেকেই চেতনার কথা বলেন, কিন্তু তাদের চেতনা হচ্ছে ওই প্রচলিত কথার মতো, মুখে শেখ ফরিদ বগলেই। তারা সবাই ফ্যাসিবাদের পতন চায়, ফ্যাসিবাদকে বিচারে মুখোমুখি করতে চায়,
কিন্তু তলে তলে অনেকেই ফ্যাসিবাদকে পুনর্বাসন করছে, জায়গা দিচ্ছে এবং রাজনীতিতেও বিভিন্ন ভাবে স্পেস দিচ্ছে। কারণ জাতীয় পার্টি নিয়ে কোন কোন দল সোচ্চার অবস্থান নিয়েছে, কোন দল জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ চেয়েছে? আওয়ামী লীগ যেভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টি তো তার পরের দিন নিষিদ্ধ হওয়ার কথা ছিল। সরকারই বা কেন জাতীয় পার্টি সহ এই ফেসিবাদের সহযোগী 14 দলকে নিষিদ্ধ করছে না? তাহলে আমরা যেই আলোচনাটা শুনি, সরকার একটা রিফাইন্ড আওয়ামী লীগকে রাজনীতির মাঠে সুযোগ দিতে চায়, তাহলে এই জাতীয় পার্টির মাধ্যমে কি তাদের পুনর্বাসন করতে চায় কিনা, কিংবা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির প্রক্রিয়ার অংশ হিসেবে জাতীয় পার্টিকে স্পেস দেওয়া হচ্ছে কিনা, যে জাতীয় পার্টির মাধ্যমে যেন তারা সংগঠিত করে। আমরা পরিষ্কারভাবেই বলেছি, গণ অধিকার পরিষদ শেখ হাসিনার এই দানবীয় শাসন ব্যবস্থার কাছেও মাথা নত করে নাই, ভবিষ্যতেও কোন দানবের কাছে মাথা নত তো দূরের কথা, কোন দানব তৈরি হতে দেবে না। এবং যেই কারণে আমরা বলছি, যে পরিষ্কার বারবার বলছিলাম যে আমরা কিন্তু কোন রাজনৈতিক দলের সাথে জোট করি নাই, আমাদের সিদ্ধান্ত হয় নাই, আমরা আমাদের দল গুছাচ্ছিলাম। কারণ একটা রাইজিং দল হিসেবে, উদীয়মান দল হিসেবে অত্যন্ত প্রতিকূল সময়ে আমরা রাজনীতিটা শুরু করেছি। আমরা জানেন যে আপনারা সারা দেশে সভা সমাবেশ করে বেড়াচ্ছি, হয়তো আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা নাই, আমাদের দল থেকে কেউ তথ্য উপদেষ্টা নাই, আমাদের দল থেকে এলজিডি উপদেষ্টা নাই, আমাদের দল থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নাই, মোদ্দা কথা আমাদের দলের কেউ সরকারেও নাই। যেই কারণে হয়তো ব্যবসায়ীরা আমাদের পৃষ্ঠপোষকতা করতেছে না, বা কিংবা ব্যবসায়ী মাফিয়াদের মধ্যে যারা গণমাধ্যমে নিয়ন্ত্রণ করছে ওইভাবে আমাদের কাভারেজ দিচ্ছে না, কিংবা সরকারের নির্দেশনা নাই যে আমাদের কাভারেজ দেওয়ার, কিংবা আমাদের নিয়ে কেউ লিখছে না যে এদের কার্যক্রমকে একটু ফুটিয়ে তোলা দরকার। যেই কারণে আমরা বলছি, সরকারকে জিজ্ঞাসা করছে, আপনারা শুনেছেন যে সরকার একটা অভ্যুত্থানের সরকার, যার মূল ভিত্তি ছিল জনগণ এবং রাজনৈতিক দল, রাজনৈতিক দলগুলোকে নিয়ে শুরু থেকে সর্বদলীয় বৈঠক করেছে। পরে আমরা দেখলাম যে তারাও বৈষম্যের আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে গঠিত সরকার বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে বৈষম্য শুরু করেছে, যে রাজনৈতিক দলকে জাতে তুলে, যে 4টা দল তারা প্রথম সারির ঠিকাদার, প্রথম দল, বড় দল, আবার তার মধ্যে অনেকে নিবন্ধনও নাই, আর বাকিরা সেকেন্ড ক্লাস সিটিজেনের দল বা দ্বিতীয় সারির দল। এটা নিয়ে পরিষ্কারভাবেই আমরা গতকালকে প্রধান উপদেষ্টার মিটিং এ আপনারা দেখেছেন, আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, অন্য সব দল জানিয়েছে। আবার এই অভ্যুত্থানেরও এমন অনেক দল আছে যারা গতকালকের মিটিং এও কিন্তু ডাক পায় নাই। তো আমরা সরকারকে পরিষ্কারভাবেই বলেছি, এই সমস্ত বৈষম্যমূলক আচরণ আপনাদেরকে বন্ধ করতে হবে, এবং যদি আপনারা গণ অভ্যুত্থানের অংশীজনদের ত্যাগের মূল্যায়ন করেন, ক্রোনোলজির উপরে থাকবে গণ অধিকার পরিষদ। বিএনপি জামাত বড় রাজনৈতিক দল, তাদের অনেক স্যাক্রিফাইস আছে, কিন্তু এটাও পরিষ্কার, এটাও বুঝতে হবে শুধুমাত্র বিএনপি জামাতের আন্দোলনের সরকার পরিবর্তন হয় নাই। বিএনপি জামাত 16 বছর চেষ্টা করেছে, ব্যর্থ হয়েছে, পুরানো রাজনীতি ব্যর্থ হয়েছে, যার ফলেই কিন্তু আমাদের উত্থান, এবং এই আমাদের উত্থানের ফলেই কিন্তু এই প্রেক্ষাপট রচিত হয়েছে। এবং অবশ্যই সেই প্রেক্ষাপট তৈরিতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, নাগরিক সংগঠনের কন্ট্রিবিউশন আছে। কিন্তু আমাদের মূল্যায়নটা সরকার কি করেছে, বরঞ্চ সরকার পদে পদে আমাদেরকে মাইনাস করেছে, আমাদেরকে লাঞ্ছিত করেছে, অনেক অপমানিত করেছে, অপদস্থ করেছে, শুধু আমাদেরকে না, এই গণ অভ্যুত্থানের অনেক অংশীজনদেরকে। তো কাজে এই বিষয়ে আমরা সরকারকে বলে এসেছি যে বিপদে পড়লে আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে আনসার ঠেকানোর জন্য আমাদেরকে ডাকবেন, সচিবালয়ে ছাত্ররা ঢুকলে আমাদেরকে ডাকবেন, সরকারের বিরুদ্ধে যখন প্রোপাগান্ডা হবে সেটা মোকাবেলা করার জন্য আমাদের ডাকবেন, আর প্রোটেকশন দিবেন একটা দলকে, কিংবা বিভিন্ন ক্ষেত্রে 2-4টা দলকে নিয়ে আপনারা কাজ করবেন। এই ধরনের আপনাদের বৈষম্যমূলক নীতি আমরা পরিবর্তন চাই। ডক্টর ইউনূসকে নিয়ে আমরা অনেক আশাবাদী হয়েছিলাম, অনেক স্বপ্ন দেখেছিলাম, এবং স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছিলাম, কিন্তু 11 মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। যে কারণে এখন আমরা শঙ্কায় আছি যে এই গভর্নমেন্টের ট্রানজিশনটা শান্তিপূর্ণ হবে কিনা, বাংলাদেশে আগামী নির্বাচন আবার সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা, সেটি নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। তাই আমরা সরকারকে বলতে চাই, যেই শঙ্কা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে, নাগরিকদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা, সেটা নিরসনে ভূমিকা নিন। অনতি বিলম্বে নির্বাচনের জন্য এই উপদেষ্টা পরিষদকে পুনর্গঠন করে একটা দক্ষ শক্ত লোকদের সমন্বয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করে একটা উপদেষ্টা পরিষদ দিয়ে
সামনে যেন আপনারা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে পারেন সেই ব্যবস্থার দিকে যারা, এবং পরিষ্কারভাবে যারা এই সরকারের পার্ট ছিল, সে উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, তারা কেউ আগামীতে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কারণ গাছের আগারটাও খাবেন, তলারটাও খাবেন। মানুষ কি আঙ্গুল চুষবে? সরকারের উপদেষ্টা থেকে সরকারি সুযোগ সুবিধা ভোগ করবেন, প্রশাসনে নিজেদের লোক সেট আপ দিবেন, আবার নির্বাচনে অংশ নেবেন। যেটা আমাদের পরিষ্কার কথা আমরা আজকে জানিয়ে দিচ্ছি, সরকারের যারা পার্ট ছিল, উপদেষ্টা কিংবা বিশেষ সহকারী, যে কোনো পর্যায়ে যারা সরকারের বেনিফিশিয়ারি ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, তারা যেন আগামীতে নির্বাচন না করতে পারে সেই বিষয়ে সরকারের সুস্পষ্ট একটা নির্দেশনা থাকতে হবে। একই সাথে এই প্রশাসন দিয়ে আগামীতে কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে, প্রশাসনের মধ্যে দক্ষ পেশাদার লোকদেরকে চিহ্নিত করে প্রশাসন ঢেলে সাজাতে হবে। আজকে দেখেন সচিবালয়ের মতো স্পর্শকাতর জায়গা, সেন্সিটিভ জায়গা, যেইখানের জন্য 2-3 স্তরের নিরাপত্তা থাকা দরকার, সেইখানে আজকে ছাত্ররা কিংবা ছাত্রদের সাথে দুর্বৃত্তরা ঢুকে যাচ্ছে, গাড়ি জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে। এই ব্যর্থতাই তো স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করার কথা ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকার যদি তার সচিবালয়কে সুরক্ষা দিতে না পারে, তারা কিভাবে দেশকে সুরক্ষা দেবে? কিভাবে 18 কোটি জনগণকে সুরক্ষা দেবে? কিভাবে নির্বাচন করবে? আমি একটা ঘটনা, আমার এলাকার ঘটনা বলেছিলাম যে একটা এলাকা অবরুদ্ধ হয়েছিলাম, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে সেখান থেকে মুক্ত হতে হয়েছে। 300টি আসনে যে নির্বাচন হবে, এই পরিস্থিতি তৈরি হলে তারা কিভাবে আপনার ট্যাকেল দিবে? সেই কারণে কিন্তু আমরা বারবার বলছি যে অবশ্যই রাতারাতি আমরা ডিসি তৈরি করতে পারবো না, এসপি পয়দা করতে পারবো না, ওসি ইউনো পয়দা করতে পারবো না। এই প্রশাসনের মধ্যে যারা আছে তাদেরকে ট্রেন করে, তাদের মধ্যে যারা দক্ষ পেশাদার, তাদেরকে দায়িত্ব আনতে হবে। এখানে বিভিন্ন কোটায় ভাগ করা যাবে না। বিএনপির কোটায়, জামাতের কোটায়, উপদেষ্টা কোটায়, তারপরে বিভিন্ন কোটায় কোটায় ভাগ করে প্রশাসন চালানো যাবে না, সরকার চালানো যাবে না। যে কারণে আমরা বলছি আজকে কতগুলো সিদ্ধান্ত সরকার নিচ্ছে, আমরা নতুন করে শঙ্কায় পড়ছে এই সমস্ত সিদ্ধান্তের কথা শুনে। জাতিসংঘের মানবাধিকার অফিস খোলার সিদ্ধান্ত সরকার দিয়েছে, সমঝোতা স্মারক করেছে, একটা বার আমাদের সাথে আলাপ আলোচনা করলো না। ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, বিদ্বেষ ছড়ানো হচ্ছে, সেইটা নিয়ে প্রধান উপদেষ্টা মিটিং করতে পারে আর বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপন করবে, সেইটা নিয়ে আমাদের সাথে আলোচনা করে না। বাংলাদেশে কি মানবাধিকারের সংকট চলছে? বাংলাদেশে কি যুদ্ধ বিগ্রহ চলছে? বাংলাদেশে কি জাতিগত নিধন চলছে? বাংলাদেশকে আফ্রিকা অঞ্চলের মতো লাইবেরিয়া, মৌরিতানিয়া, ফিজি, নাউরু এই সমস্ত দেশের মতো পরিস্থিতি? তাহলে কেন এখানে জাতিসংঘের মানবাধিকারের কার্যালয় খোলার প্রয়োজনীয়তা বোধ করলো? কার স্বার্থে? এই জবাব রাজনৈতিক দলকে সরকারের কাছে চাইতে হবে। আমরা সরকারকে সবকিছু লিখে দেই নাই, আনকন্ডিশনাল সমর্থন আমরা দেই নাই। আপনারা জানেন আমরা বন্দর নিয়ে প্রতিবাদ করেছিলাম, আমাদের কথা শুনলেন না। প্রধান উপদেষ্টাও বললেন যে মানুষকে বোঝাতে হবে। তাহলে তো আমাদেরকে বলতে হবে হাসিনা ভালো ছিল, কারণ হাসিনার সরকার ওই বন্দরকে ডিপি ওয়ার্ল্ডের কাছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তাই না? হাসিনার অনেক খারাপ গুণের পরেও তো তাহলে বলতে হবে যে না, হাসিনা কিছু ভালো কাজ করে গেছিল, এই যে সরকার সেটাকে কন্টিনিউ করে নিয়ে যাচ্ছে। বন্দরের আমাদের কথা শোনা হলো না। করিডোরের সিদ্ধান্ত আমরা জানি না আসলে কি, কারণ বলছে তারা, আমরা তো বলছিলাম এই সিদ্ধান্ত না নেওয়ার জন্য, কারণ একটা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে অন্তত পক্ষে রাজনৈতিক অংশীজনদের সাথে তার একটা মত বিনিময় দরকার। আমাদের সাথে যদি একটা বার খোলামেলা আলোচনা করে বলতো, আমরা কনভিন্স হলে আমরা বলতাম আপনি সিদ্ধান্ত নেন, কিন্তু কোনো আলোচনাই তো করলেন না। তলে তলে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন। তো এখন অনেকে বলছিল আমরা শিক্ষিত মানুষ, আমরা ওই আলোচনায় যেতে চাই নাই, কিন্তু এখন মনে হচ্ছে সত্য এই সরকারের উপদেষ্টা কিংবা সরকারের সাথে রিলেটেড যারা কনসালটেন্সি করছেন সরকারের সাথে, অধিকাংশই বিদেশি নাগরিক। তাহলে কি এখন আমরা ওই যে সমস্ত কথা বাজারে চাউর হচ্ছে, যে সমস্ত কথা আলোচনায় উঠছে, আমরা কি সেটাই ধরে নেব? এই সমস্ত বিদেশি দ্বৈত নাগরিকত্ব নিয়ে তারা এসেছেন বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। কিন্তু আমরা পরিষ্কারভাবেই জানিয়ে দিতে চাই, আমরা আপনাদের প্রতি অনেক সহানুভূতিশীল ছিলাম, আছি, আপনাদেরকে সমীহ করছি, সম্মান করছি,
কিন্তু একটা দেশ বিরোধী সিদ্ধান্ত আমরা মেনে নেব না। প্রয়োজনে আমরা আবার ছাত্র জনতাকে নিয়ে রাজপথে যদি আপনাদেরকে নামাতে রাজপথে আমাদের নামা লাগে, আমরা কিন্তু তাই নামবো। তাই আমরা বলবো এই করিডোর, এই বন্দর, এই মানবাধিকার কমিশনের কার্যালয়ে এইগুলো আপনারা পুনর্বিবেচনা করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা বসুন এবং আল্লাহর হস্তে